নমস্কার, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যুক্তিতর্ক সঙ্গে অর্ক। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। মহালয়ার আগের রাতে রাত জেগেছে কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে মানুষ জমায়েত হয়েছেন, গানে, কবিতায়, নাটকে, স্লোগানে, পোস্টারে তারা প্রতিবাদের স্বরকে উচ্চগ্রামে তুলেছেন। আসলে প্রতিবাদ তো সচেতনতার ভাষা। এই ভাষাটা আমরা হারিয়ে ফেলেছিলাম। 9ই আগস্টে আর্চিকরে তিলোত্তমার নির্মম হত্যাকাণ্ডের পর বাঙালি আবার নতুন করে প্রতিবাদের ভাষা বলতে শিখেছে। এই প্রতিবাদের ভাষা শুনে শাসকের যে ভালো লাগবে না সেটা তো আমরা জানি। তাই প্রতিবাদীদের হেনস্থাও চলছে। খাস কলকাতার বুকে টালিগঞ্জ হরিদেবপুর অঞ্চলে শাসক দলের এক কাউন্সিলরের মদতে প্রতিবাদীদের উপর আক্রমণ নেমে এসছে বলে অভিযোগ। শাসক দলের বিভিন্ন নেতারা জুনিয়র ডাক্তারদের এবং প্রতিবাদীদের সম্পর্কে নানা রকম মন্তব্য করছেন। জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতিতে চলে গেছেন এবং তারা যে 10 দফা দাবি পেশ করেছেন সেই দাবিগুলো যে অযৌক্তিক সেটা বলা যায় না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি শারদোৎসব এবং বন্যা যখন হয়েছে বাংলায় তখন জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি না করলেই ভালো হতো, কিন্তু তাদের প্রত্যেকটা দাবি প্রাসঙ্গিক। যদি বলেন সিসিটিভি ইনস্টলেশন, এখনো পর্যন্ত যা লক্ষ্যমাত্রা তার 50% ছোঁয়নি। কোনো ক্ষেত্রেই লক্ষ্যমাত্রার 50% ছোঁয়নি। নিরাপত্তা জনিত যে সমস্ত বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ করার কথা এবং যেটা 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে কপিল সিব্বল জানিয়েছিলেন। এখন রাজ্য সরকার বলছে বন্যা চলছে, টেন্ডার ডাকতে হয়, 100 কোটি টাকা তারা বরাদ্দ করেছে। এগুলো অন ওয়ার ফুটিং করা উচিত। বন্যা চলছে, টেন্ডার ডাকতে হবে। আমার মনে হয় বন্যাটা ঠিক আছে, কিন্তু টেন্ডার ডাকার যে বিষয়টা তারা অবতারণা করছেন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে লেম এক্সকিউজ। জানি না কেন রাজ্য সরকার বিষয়টাকে নিয়ে অনর্থক বিলম্ব করছে এবং সেজন্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এই আন্দোলনটা কি শুধু জুনিয়র ডাক্তারদের? এই আন্দোলনটা কি শুধু নাগরিক সমাজের প্রতিবাদ এবং অত্যন্ত শহর কেন্দ্রিক আরবান এলিট একটা মুভমেন্ট? আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় হ্যাঁ তাই। আরবান মুভমেন্ট, এলিট নয়। অনেক সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সব ধর্মের মানুষ কিন্তু এতে যোগ দিয়েছে। এখন আন্দোলনটা সীমাবদ্ধ আছে শহর কলকাতা এবং অন্যান্য জেলা সদরে। দেখুন, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনও প্রথমে শহর কেন্দ্রিক ছিল, তারপর তার অভিঘাত চুঁইয়ে চুঁইয়ে পড়েছিল সমস্ত পশ্চিমবঙ্গে। একজন তরুণী, আমার আপনার বাড়ির তো মেয়ে, বাবা মা কষ্ট করে বড় করেছেন, টালির ছাদে জীবন শুরু। এই বছর হলে 3 বছর দুর্গাপুজো করত নিজের উদ্যোগে, ভালোবাসতো শারদোৎসব, ভক্তি ছিল মনে। তাহলে সেই মেয়েটা নেই, আজকে আমাদের মধ্যে নেই। সব থেকে বেশি যন্ত্রণা, বুক ফেটে যাওয়া, হাহাকার তার বাবা মায়ের। কিন্তু তিলোত্তমার এইভাবে চলে যাওয়াটা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। তাই কোথায় যেন একটা ছন্দ কেটে গেছে উৎসবে। পুজো হচ্ছে, আমরা সবাই করবো, আমরা তো পুজো করি, আমি তো ব্যক্তিগতভাবে যুক্ত। শাস্ত্র মতে পুজো হবে। উৎসবে কে সামিল হবেন কে সামিল হবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কারোর যদি মনে হয় যে এবার শারদোৎসবের দিনগুলো
আমি নীরবে প্রতিবাদ করব, উৎসবের প্রাঙ্গণে না গিয়ে। করতেই পারেন। আবার কারোর যদি মনে হয় প্রতিবাদ তো আছেই, কিন্তু শারদোৎসবের সঙ্গে বহু মানুষের সম্বৎসরের রুটি রুজি যুক্ত, তাই উৎসব বয়কট করার কোনো মানে হয় না। তারাও পুজোর সঙ্গে উৎসবে যোগ দিতে পারেন, নিজ নিজ ব্যাপার, এখানে কারোর কিছু বলার নেই। কিন্তু মহালয়ার ভোরে কলকাতা কি কখনো দেখেছে এই প্রতিবাদ? বা মহালয়ার আগে সারা রাত ধরে রাস্তা দখল করলেন প্রতিবাদীরা, নাগরিকেরা। বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রেও সেই গলায় যখন শোনা গেল আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলো মঞ্জরি, তখন মহালয়া শুনে তারা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। এই প্রতিবাদ কবে দেখেছে মানুষ? ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তার 13 বছরের জমানায় এই ধরনের প্রতিবাদের মুখে পড়েনি। সিপিএম, কংগ্রেস, বিজেপি, অন্যান্য বিরোধীদের প্রতিবাদ কিভাবে মোকাবিলা করতে হয় শাসক জানে, কারণ তাদের সব প্রতিবাদ হচ্ছে ওই চেনা পথের পথিক, তারা বাঁধাগতের বাজনা, তারা অন্যভাবে কিছু ভাবতে পারে না। এবং রাজনৈতিক দলগুলোর উপর মানুষের একটা সার্বিক অনাস্থার প্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই নাগরিক আন্দোলনের মধ্যেও দেখতে পাচ্ছি। কতটা নড়বড়ে করবে শাসককে? দেখুন, লোকসভা নির্বাচনে তৃণমূল 29টা আসন পেয়েছিল ঠিকই, কিন্তু 121টা পুরো এলাকার মধ্যে 71টায় তারা হেরেছিল, এটাও ঠিক। আর এই আন্দোলনকে শুধু এলিটিস্ট আরবান আন্দোলন বলে দেগে দিলে আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না। জহর সরকার বলেছেন না যে 67 সালের পর থেকে এরকম সরকার বিরোধী আন্দোলন তিনি দেখেননি। মহালয়ার আগের দিন ওই নাগরিক মিছিলে তিনিও ছিলেন। জানি না শাসকের তাৎপর্য বুঝতে পারছে কিনা। বুঝতে পারলে প্রতিবাদীদের উপর হামলা হতো না, হুমায়ুন কবির হুমকি দিতেন না, বরঞ্চ মানুষের মনে যে পুঞ্জীবিত ক্ষোভ আছে সেই ক্ষোভ যাতে বেরিয়ে যায় তার জন্য অপেক্ষা করতেন। তারপরে একদিন সব থেমে যেত, পৃথিবী আবার শান্ত হতো। কিন্তু সেটা না করে তারা যখন প্রতিবাদীদের আক্রমণের নিশানা করছেন, জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের কার্যত গণশত্রুর তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো মহল থেকে, তখনই বোঝা যায় যে শাসক ভয় পেয়েছে। এগুলো হচ্ছে ভয়ের লক্ষণ। যদি তারা মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করত, চুপ করে বসে থাকত, তাহলে দেখতেন কালের নিয়মে এই আন্দোলন সমাপ্ত হতো। এবং আমি দৃঢ় বিশ্বাস আমার যে সিবিআই এর কিনারা করবে এবং অপরাধীরা শাস্তি পেত। কিন্তু মানুষের এই ক্ষোভকে বেরোবার রাস্তা না দিয়ে শাসক যদি ক্ষোভের গলা টিপে ধরতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে অসন্তোষের মাত্রা উত্তরোত্তর বাড়বে। এবং যারা এখন বলছেন না শহুরে আন্দোলন, ছবি তোলার আন্দোলন, মধ্যবিত্তের আন্দোলন, গ্রামের মানুষের সাড়া নেই, সংখ্যালঘু ভাই বোনেরা সেভাবে নামেননি, তারা খুব অ্যাপারেন্টলি বিষয়টা দেখছেন। দেখুন, গ্রামের মানুষ রিয়্যাক্ট করতে সময় নেয়। এই শহর থেকে পার্কুলেট করতে করতে গ্রামে মফস্বলে যায়। মফস্বল তো জেগেছে, আজ জাগেনি বলছে গ্রাম, গ্রাম চুপ করে আছে, কাল জাগবে না এর গ্যারান্টি কে দিতে পারে? আর সংখ্যালঘুরা এর মধ্যে নেই কে বলল? জুনিয়র ডাক্তারদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের 2-3 জন খুব সোচ্চার যারা, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে। কি ঝকঝকে চোখ মুখ। বহু বাচ্চা বাচ্চা মুসলমান মেয়েকে আমি দেখেছি, মাথায়
ঢেকে তারা অবস্থান মঞ্চে বসে আছেন জুনিয়র ডাক্তারদের। হয়তো তাদের প্রতিনিধিত্ব একটু কম, তার মানে এই নয় যে তিলোত্তমার এই হত্যাকাণ্ড সংখ্যালঘু মননে কোনো দাগ কাটেনি, একদমই নয়। তাই শুধু নাগরিক আন্দোলন বলে কেউ যদি ভাবেন, ভুল ভাবছেন। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে, শুনে নিন কি বললেন তিনি। অমিতাভদা, দেবীপক্ষ শুরু হলো, কিন্তু দেবীপক্ষের শুরু হওয়ার আগের দিন রাতও প্রতিবাদ হলো এবং তর্পণের সময় তো বহু জায়গাতে প্রতিবাদ হয়েছে। তা এই প্রতিবাদ কি শুধুমাত্র শহর কেন্দ্রিক প্রতিবাদ, নাকি এর অভিঘাত গ্রাম বাংলায় পড়বে? সংখ্যালঘুদের সেরকম ভাবে পার্টিসিপেশন দেখছি না, যদিও জুনিয়র ডাক্তারদের অনেকেই মুসলমান সম্প্রদায়ের আছেন যারা খুব ভোকাল। তো এটা কতটা শাসককে বিব্রত করতে পারে? সকলকে দেবী পক্ষের আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ, নমস্কার। যেটা প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে বলি যে আন্দোলনটা তো চলছে, এটা দিকভ্রান্ত হবে না আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করবে সরকারের পক্ষে মানে সময় বলবে। ক্রস রোডে দাঁড়িয়ে আছি। আন্দোলনে তো আমরা দেখছি একটা পার্টিকুলার ক্লাস মানে আরবান, মিডল ক্লাস এবং এডুকেটেড ক্লাস, তারা যোগদান করেছে। বাকি লোকেদের গ্রামগঞ্জে আমার তো অভিজ্ঞতা হলো, কয়েকদিন আগে আমি গেলাম, আগে লোকে জানে সব, কিন্তু তারা খুব উৎসাহী হয়ে যেরকম ভাবে রাত দখল করো বা ওরকম সেরকম তারা কেউ অংশগ্রহণ করেনি বা করছেও না। খুব বিক্ষিপ্ত কিছু শহরে হচ্ছে, কিন্তু গ্রাম বাংলায় এর প্রভাব দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। এই আন্দোলনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার নড়ে গেছে, কিন্তু চেয়ারটা উঠে যায়নি। বলুন, চেয়ার টলে গেছে আপনি বলছেন? নড়েছে তো বটেই। এই প্রথম ওনাকে একটা নেগোসিয়েশনে ডাক্তারের দল বসিয়ে রাখলো, দাবি মৌখিকভাবে তো আদায় করলো। তারা করুক না করুক, করবে না। মমতা ব্যানার্জি আজ অব্দি মানুষের কল্যাণে কোনো কাজ করেছেন মানে জনহিতে আমার জানা নেই। উনি ভোট ব্যাংকের জন্য যা যা কাজ করার করেছেন, কিন্তু কোনো পজিটিভ এজেন্ডায় কাজ করেছেন আমার জানা নেই। এখানে আমি আপনার সঙ্গে একটু স্লাইটলি ডিফার করতে চাই। অনেকে অনেক রকম বলেন যে পয়সা দিয়ে ভোট এনশিওর করা, কিন্তু আমি মনে করি যে লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, বিশেষ করে কন্যাশ্রী, এটা কিন্তু ইপক মেকিং। দেখুন, এতে মানব সম্পদও কিন্তু ডেভেলপ হয়। একটা মেয়ে যদি 25,000 টাকা পায় একটা সার্টেন লেভেলের পরে, এটাকে আমি মনে করি সমর্থন করা উচিত। না, আমি তো এই কথাটা বলিনি। উনি বলেছেন যা করেছেন ভোটের জন্য করেছেন। আমি তো কোথায় পয়সা দেওয়া হয়েছে দেওয়া হয়নি, তিনি ক্লাবকে পয়সা দিচ্ছেন কি মদকে মরে গেলে পয়সা দিচ্ছেন, আমি এই পয়সা দেওয়ার কথা বলিনি। সরকার তার আছে, এবারে নন বাজেট এক্সপেন্ডিচার যা করার ক্ষমতা আছে উনি করে যাচ্ছেন, এতে কি বলার আছে। এখন কল্যাণকে আমি রাষ্ট্রের কল্যাণের তো ভূমিকা, কল্যাণ করার ভূমিকা তো আছে, তারা তো মানুষকে দিতে পারে, দেওয়া তো উচিত। এবং সব জায়গাতেই দেওয়া একটু ভর্তুকি তো সব থেকে বেশি ভর্তুকি দেওয়া হয় পৃথিবীর ভিতরে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, যারা গণতন্ত্রের একদম পীঠস্থান বলে মনে করা হয়। তো দিচ্ছেন উনি। এখন সেটা আমি সে কথা বলিনি, আমি খালি বলতে চাইছি উনি যা করেছেন, ওনার যে সাফল্য আছে, উনি যা করেছেন শুধু ভোটের দিকে তাকিয়ে করেছেন। ভোট ছাড়া অন্য কোনো ওনার আছে কিনা আমি বলতে পারবো না, আমার জানা নেই। এটা আমার অজ্ঞতা, কিন্তু আমার জানা নেই। ডাক্তারদের কি গণশত্রু বানানোর একটা চেষ্টা করা হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুদিন আগে যে আরজি কর নিয়ে তিনি ছাড়া কেউ কিছু বলবেন না, কিন্তু তারপরে দেখছি হরিদেবপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার মদতে হামলা হচ্ছে প্রতিবাদীদের উপর। তারপরে ওই হুমায়ুন কবির রীতিমতো হুমকি দিচ্ছেন, আগে উদয়ন গুহ দিয়েছিলেন,
নানা জায়গা থেকে হুমকি আসছে, আবার মুখ্যমন্ত্রী বলছেন তিনি ছাড়া কেউ কোনো কথা বলবেন না। তা এই দু ধরনের কথা কেন? এটাও কি একটা প্লয়, ওয়েল অর্গানাইজ প্লয়? এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। উনি তো সিজার্স ওয়াইজ, ওনাকে কেউ কোশ্চেন করতে পারবে না, উনি সব 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 অসততার ঊর্ধ্বে। পার্থ চট্টোপাধ্যায় চোর, তারপরে ওই জ্যোতিপ্রিয় মল্লিক চোর, এরা সব জেলে আছে, অনুব্রত জেল খাটছে, কিন্তু কোশ্চেন করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তার পরিবারের লোকের উপরে কোশ্চেন করতে পারবেন, তিনি সমস্ত কোশ্চেনের ঊর্ধ্বে। এটা অনেকটা মানে পুরনো কংগ্রেসি সিস্টেমে চলেছে, মহাত্মা গান্ধীর সিন্ড্রোম। এটা আমরা এগুলোকে ফলো করি। উনি সেটা নিয়েছেন, কংগ্রেস থেকে এসছেন, উনি সেটা গ্রহণ করেছেন, ঠিকই আছে, এগুলোতে মধ্যে কোনো অসুবিধা নেই। এখন উনি বলছেন চোরকে বলছেন চুরি করতে, গৃহস্থকে বলছেন সজাগ হতে। বলছেন যে না, এরকম কেউ বলবে না, এটা খুব সংবেদনশীল ব্যাপার, আমরা কথা বলছি। তাহলে যদি হুমায়ুন কবির যে সমস্ত কথা বলছে, তাকে তো পার্টি, সরকার সরকার কি ভূমিকা নিয়েছে? সরকার, আমি পার্টি বলছি না। ও তো বলছে 50,000 লোক নিয়ে গিয়ে আমি পিটিয়ে দিয়ে আসবো ডাক্তারদের। তা উদয়ন গুহ তো এই ধরনের কথা বলেছে। তারপরে হচ্ছে কালকে মারপিট হয়েছে, কি হয়েছে আমি জানি না, হরিদেবপুরে। কিন্তু এই যে সমস্ত ঘটনাগুলো যেগুলো ঘটছে, এগুলো শাসকের প্রত্যক্ষ মদত না থাকলে এই ধরনের লোকেরা সব কথা বলতে পারে না, সেই ধরনের কাণ্ড ঘটাতে পারে। এখানে শাসকের মদত আছে, এবং শাসক বলতে গেলে যদি পশ্চিমবাংলায় কোনো রাস্তা একটা ভ্যাট হয়, তাহলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়। তাহলে ওনার অনুপ্রেরণা ছাড়া হুমায়ুন কবির, তারপরে ওই উদয়ন গুহ, তারপরে দেখুন যারা যারা সব কথা বলছে, তারা কিন্তু রাজনৈতিক চিত্র চরিত্র হচ্ছে বড় পিচ্ছিল। উদয়ন গুহ তো কোন পার্টির লোক, যাই হোক আপনারা তার মানে সিপিএম ধরুন, বিজেপি ধরুন, কংগ্রেস যদি একটা আন্দোলন করতো, মুখ্যমন্ত্রী জানতেন সেই আন্দোলনের মোকাবিলা করা কিভাবে সম্ভব। মূল ইউএসপি, বাঙালি বলতে গেলে বাঙালি ভদ্রলোক, মিডল ক্লাস এবং এডুকেটেড ক্লাসকে বলা হয় আপার কাস্ট তো বটেই, মানে কয়টা নির্দিষ্ট কাস্ট বটেই, যারা কলকাতা ভিত্তিক। কলকাতা তো মনোলিথিক পাওয়ার সেন্টার। পশ্চিমবাংলা পুঞ্জীভূত ক্ষোভ মানে ভয়ঙ্কর ক্ষোভ। শুনুন, প্রথম কথা হচ্ছে কয়েকদিন আগেই আপনি একটা খবর তো সবাই জানে, উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। উড়িষ্যা। আজকে যদি আপনি দেখেন, বাঙালি মধ্যবিত্ত চাকরির জন্য, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য, আমি একটা কথা, আপনি যখন জিজ্ঞেস করছেন আমি বলছি, পশ্চিমবাংলার মেডিকেল কন্ডিশন কিন্তু মানে অত্যন্ত খারাপ। ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে শুধু তাই নয়, বাঙালি কিন্তু এই চিকিৎসা ব্যবস্থায় কিন্তু মোটেই ভরসা রাখে না। আজকে থেকে নয়, বহুদিন থেকে। শুধু গভর্নমেন্ট হসপিটাল ধ্বংস হয়ে গেছে, সিপিএম এর আমলে ধ্বংস হয়েছে। জ্যোতিবাবু এসএসকেএমে গিয়ে ট্রিটমেন্ট করাননি, বুদ্ধবাবু এসএসকেএমে গিয়ে ট্রিটমেন্ট করাননি। তাই জন্য সরকারি ব্যবস্থা বহুদিন ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রাইভেটে সব ডাক্তারিরা যেরকম র্যাকেট প্র্যাকটিস করে মানুষকে শোষণ করে যাচ্ছে বা করছে পশ্চিমবাংলায়, আগে তো একটা বাঙালি প্রাইভেট হাসপাতালে ঢুকলে তার ঘটি বাটি বিক্রি হতো, এখন গিয়ে দাঁড়িয়েছে ভিটে মাটি বিক্রি হচ্ছে। মানুষগুলো চলে যাচ্ছে চিকিৎসা করতে, তারা চলে যাচ্ছিল ব্যাঙ্গালোর, ভেলোর, অধুনা ভুবনেশ্বরে যাচ্ছে চিকিৎসা করতে। এইগুলো তো বুঝতে হবে, শুধু একটা চেঁচামেচি না। বাঙালি তো জাতিটা আজকে একটা অবলুপ্তির সামনে দাঁড়িয়ে আছে। 34 বছরে যে পরিস্থিতি গেছে, তারপরে এই 12-13 বছর চলছে। তাহলে কিছু ইউথ, ছেলে অথবা মেয়ে, তারা তো বুঝতে পারছে যে তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে আছে। তাহলে তার একটা পুঞ্জীভূত ক্ষোভ নয়, এটা হচ্ছে খুব একটা, এটাই হওয়ার ছিল বলে হচ্ছে। এই মেয়েটা, শুনুন একটা কথা বলার আছে, এই মেয়েটা তো শুধু ডাক্তার নয়, বাঙালি মধ্যবিত্ত বহু বছর ধরে, গত 50 বছর ধরে তারা মনে করে এসছে যে 50 বছর ধরে তারা মনে করে এসছে যে ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। একটা মেয়েকে ডাক্তার বানানো হলো, মেয়েটা বা ডাক্তার হলো মানে সে প্রিভিলেজ কাছে চলে গেল, তার ক্লাস অ্যাসেন্ডেন্সি হলো, স্ট্যাটাস অ্যান্ড ক্লাস অ্যাসেন্ডেন্সি। সেই মেয়েটাকে নির্দয় নির্মম ভাবে মেরে ফেললো, এবং মানুষ বুঝে গেছে যে এটা কোনো আইসোলেটেড ক্রাইম, লালসাজনিত কোনো ক্রাইম নয়।
এর পিছনে একটা বিরাট বড় চক্র কাজ করছে, যেটা এখন থ্রেট কালচার বলা হচ্ছে। এই যে কন্ট্রোল, হ্যাঁ, আমি এটা ঠিক বলতে পারবো না, আমি স্লোগানটা শুনেছি। ওরা মাঙ্গে আজাদি বলছে, কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদি কথাটা কিন্তু আমি ঠিক ফলো করতে পারিনি। যদি উঠে থাকে তাহলে আমি বলবো এই আন্দোলন, দেখুন এটা তো ডাক্তারদের গণ আন্দোলন। আমি আবার প্রথমেই বলেছি, আইদার ইট বিকাম ডাইরেকশনলেস অর ইট কামস টু সাম ফোরাম, একটা কিছু জায়গায় যাক। তাহলে পলিটিক্যাল পার্টি যতই ক্ষুদ্র, শক্তিহীন, শক্তিশালী, একটা অর্গানাইজড ফোর্স, এরা তো ডিসঅর্গানাইজড ফোর্স। তাদের ভিতরে তো আমি শুনছি বা আমার কিছু খবরাখবর আছে, কিছু আল্ট্রা লেফট ইনফিলট্রেট করছে। যদি করে তাহলে আন্দোলনের পক্ষে খারাপ হবে, তাহলে এ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হবে। এবং আরেকটা শেষ কথা বলি আমি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের সফট অ্যালি হিসাবে কাজ করে এসছে, এতদিন ধরে এখনো করে এসছে। যদি আপনি দেখেন দুটো পদ পেয়েছে, সেটা হচ্ছে ওই স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টে। নির্বাচনে যদি 4টে স্টেটে পরাজিত হয়, তখন পার্লামেন্টে তার সঙ্গে সঙ্গে মেজরিটি চলে যাবে, সে ইস্তফা দিয়ে দেবে এমন নয়। তাকে কিন্তু অনেক ইনার এবং আউটার তার চ্যালেঞ্জ তাকে কাউন্টার করতে হবে। সেখানে ইনার যদি তাকে ওই গাডকারি হোক বা বসুন্ধরা সিন্ধিয়া হোক বা সঞ্জয় যোশী হোক ইত্যাদি নামগুলো উঠে আসছে, এই ব্যতিরেকে কিন্তু তাকে আউটার পলিটিক্সে শুধু নীতিশ কুমার আর ওকে সন্তুষ্ট করলে হবে না, ওই চন্দ্রবাবু নাইডুকে আরো অনেক সফট অ্যালিকে সঙ্গে নিতে হবে, যাতে সেন্ট্রাল গভর্নমেন্টটা চলতে পারে। পলিটিক্সটা তো শুধু একটা জায়গায় নিহিত নয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.